নমস্কার, দৃশ্যকল্পে আপনাকে স্বাগত। সকলে নিশ্চয়ই ভালো আছেন। আমি পলাশ মুখোপাধ্যায় যথারীতি চলে এসেছি যাওয়া এবং খাওয়ার নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সামনে। প্রাতরাশ সেরে সকাল 9টা নাগাদ বেরিয়ে পড়েছি আমি। আজ কিন্তু আমি আমার পক্ষীরাজের সওয়ারি বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে চলেছি আমি। মিনিট সাতেক পরে এবার ধরে নিয়েছি বালি ব্রিজ। আমাদের আজকের গন্তব্য হাওড়ার সাকরাইল, তাই বালি পার করে ধরে নেব বম্বে রোড। একসময় শিল্পাঞ্চল, গঙ্গা তীরবর্তী শহর সাকরাইলেও আছে অনেক কিছুই, আজ দেখব সেসবই। বম্বে রোড ধরে হু হু করে ছুটে চলেছে আমার পক্ষীরাজ। এই পথে আমি যাব ধুলাগড় মোড় পর্যন্ত। ধুলাগড়ের কাছে আসতেই আমি অবশ্য সতর্ক, ধরে নিয়েছি সার্ভিস রোড। এখানে একটু সতর্ক থাকতেই হয়, না হলে কিন্তু সার্ভিস রোড একবার ছেড়ে চলে গেলে আবার ফিরে আসাটা বেশ কষ্টকর। এই মোড় কিন্তু ধুলাগড় টোল প্লাজার বেশ খানিকটা আগে, এটা একটু মাথায় রাখবেন। ধুলাগড় মোড় থেকে বেঁকে গেলাম বাঁদিকে। এই রাস্তা ধরে সোজা যাব সাকরাইলে। সাকরাইল স্টেশন পার করে এবার পার হতে হবে লেভেল ক্রসিং। লেভেল ক্রসিং পার করে এই রাস্তায় সাকরাইলে গাড়িতে আর মিনিট সাতেকের পথ। আপনাদের ভ্রমণ মানচিত্রে নিশ্চয়ই সাকরাইলের নাম এখনও উঠে আসেনি, কিন্তু এখানেও আছে অনেক কিছুই দর্শনীয় স্থান। আশা করি হাওড়ার প্রাচীন এই জনপদটি আপনাদের ভালোই লাগবে। কথা বলতে বলতে ঢুকে পড়েছি সাকরাইলে। সাকরাইলের ধর্মতলা বলা যায় চাপাতলাকে। সেই চাপাতলা মোড় থেকে বেঁকে গেলাম ডান দিকে, যাব দরগাতলা হয়ে ধর্মরাজের মন্দিরে। সেখানে আমার জন্য অপেক্ষা করবে শ্যামলী রাউত। শ্যামলী এখানকার বাসিন্দা এবং আমার প্রাক্তন সহকর্মী। একাধিক টিভি চ্যানেলে আমরা একসঙ্গে কাজ করেছি। এখন অবশ্য অন্য একটি চ্যানেলে চাকরি করলেও আমাদের মধ্যেকার সেই দাদা বোনের সম্পর্কটা অটুট রয়ে গিয়েছে। চলে এসেছি ধর্মরাজের মন্দিরের সামনে। ওই তো দাঁড়িয়ে আছে শ্যামলী। চলুন আগে শ্যামলীর সঙ্গে আপনাদের একটু দেখা করিয়ে দিই। দাঁড়িয়ে আছে শ্যামলী। শ্যামু, এই হচ্ছে শ্যামলী, আমার দীর্ঘদিনের সহকর্মী এবং একদম বোনের মতো। শ্যামুর সঙ্গে আমরা আজকে ঘুরবো, সাঁকরাইল লড়ানো হবে, তাই তো? হ্যাঁ, চল আগে কি দেখবো আমরা? এটা ধর্ম মন্দির।
এবার শ্যামলী আমার গাইড। এসেছি যখন ধর্মরাজের মন্দিরটাও একটু দেখেই যাই। তবে সাদামাটা মন্দির। ধর্মরাজের মন্দির অবশ্য কমই দেখা যায় এই এলাকাতে। এর সঙ্গে আছে দুর্গা মণ্ডপ। এখানে বেশ বড় করে দুর্গা পুজো হয় শুনলাম। এবার এখান থেকে বেরোবো আমরা। চলে এসেছি হাতির ঘাটে। পাড়া ছাড়ালে নিরিবিলি পরিবেশে খুব সুন্দর একটা মন্দির। একই চত্বরে শিব এবং কালী মন্দির। মন্দিরটি দেখতে বেশ ভালোই, খুবই শান্ত একটা আবহ। এই মন্দিরের পিছনের দিকে গঙ্গার ধারে সুন্দর বাগান করা হয়েছে। সেই বাগানের মাঝেই রয়েছে শ্রী রামকৃষ্ণের একটি মূর্তি। বাগানটিও ছায়ায় ঘেরা। বাগানের ও প্রান্তে গেলেই দেখা মেলে গঙ্গার। ছোট্ট সবুজ মাঠ, সেটা পেরোলেই স্রোতস্বিনী ভাগীরথী। বেশ ভালোই লাগছিল এই এলাকা। এখান থেকে দেখতে পেলাম সরস্বতী এবং গঙ্গার মোহনা। এই মন্দিরের পাশ দিয়েই বয়ে গিয়ে গঙ্গার সঙ্গে মিলেছে সরস্বতী নদী। নদী বললেও এটা খাল আসলে। এই সরস্বতী স্থানীয় একটি খাল। এবারে গেলাম সরস্বতীর দিকে। এদিকটাও বেশ ছায়াময়, গাছগাছালিতে ছাওয়া এলাকা। সবুজের মধ্যে দিয়ে বয়ে গিয়েছে সরস্বতী। চলুন এবার একটু কাছ থেকে মোহনা দেখি। ছোট্ট মোহনা, সবুজ পেরিয়ে গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে সরস্বতী। এখানকার স্বাভাবিক নির্জনতা অবশ্য তাল কেটেছে স্নানরত স্থানীয় কিশোরদের হুল্লোড়ে। এদিকটা অবশ্য ছায়া তেমন নেই এই প্রচণ্ড গরমে, তাই আর বেশিক্ষণ দাঁড়ানো গেল না এখানে। তবে জায়গাটি কিন্তু বেশ পছন্দ হয়েছে আমার। ফিরে এসে আমরা একটু মন্দিরের বারান্দায় বসলাম। গঙ্গার হাওয়া আসছে হু হু করে, সুশীতল পরিবেশ এখানটায়। বহু বছর পরে শ্যামলীর সঙ্গে দেখা। একটু আধটু কথা হচ্ছিল সুখ দুঃখের। বসে আছি সাকরাইলে এই হাতির ঘাটে মন্দিরের, গঙ্গার ধারেই মন্দির, সেখানে আমি আর শ্যামু মানে শ্যামলী। দীর্ঘদিন পরে আমাদের দেখা দুজনের, সেই একসঙ্গে কাজ করা। শ্যামলী এখনো কাজ করে টিভি চ্যানেলে, আমরা একাধিক চ্যানেলে একসঙ্গে চাকরি করেছি। তারপরে দীর্ঘদিন পরে দেখা, যা হয়তো নস্টালজিক আমরা, কি রে, তাই তো? একদম। তো সাকরাইল আমি আসবো শুনেই শ্যামলী আমাকে বলেছিল যে আমি কিন্তু সঙ্গে অবশ্যই থাকবো, আর সেটা আমার অত্যন্ত ইচ্ছে ছিল একটা।
যে ও বলার অপেক্ষা করছিলাম আমি যে কখন বলবে ও, আমি বলবো হ্যাঁ নিশ্চয়ই থাকবি। তো যাই হোক, দুজনের সেই দেখাটা হয়েছে, আমরা বেরিয়েছি। তো শ্যামলী যখন আছে একটু আমরা কথা বলি ওর সঙ্গে। শ্যামলী, তুই বল, তুই তো সাকরাইলের বউ এখন দীর্ঘদিন ধরেই। হ্যাঁ তো সাকরাইলের এই নামটা সাকরাইল কেন, কি জানিস তুই? হ্যাঁ, মানে আমার শাশুড়ি মা বলেন, যেহেতু ওনারা অনেক দিনের রেসিডেন্ট, আমি শ্বশুরমশাইয়ের কাছেও শুনেছি, এখন নেই, মারা গেছেন। তো উনি বলতেন যে এখানে চৈতন্য মহাপ্রভু মানে নিমাই মহাপ্রভু আর কি। এইটা আসলে হচ্ছে যেহেতু মেদিনীপুর সংলগ্ন এলাকা, মেদিনীপুরের উপর হয়ে, আমরা জানি মেদিনীপুরের পাশে উড়িষ্যা, তো পুরী যাওয়ার রাস্তা ছিল এটা, মানে হাঁটা পথে আর কি পুরী এই এই এলাকাটা দিয়েই তখন নাকি যাওয়া হতো। তো যেহেতু নিমাই খুব জনপ্রিয়, তখনকার দিনে জনপ্রিয় চরিত্র, মহাপ্রভু, সবাই ভক্তি শ্রদ্ধাও করেন, সে সঙ্গে একটা হিরো ওয়ার্শিপেরও ব্যাপার ছিল, মহিলাদের কাছে জনপ্রিয়তার শীর্ষে আর কি নিমাই মহাপ্রভু। তো তখনকার দিনে মহিলারা আর কি করবেন, ঘোমটা আড়াল টাড়াল থেকে দেখতেন, আর তাকে ওয়ার্শিপ করার জন্য, তাকে তাকে মানে গ্রিট করার জন্য, স্বাগত জানানোর জন্য ঘরে ঘরে মহিলারা আর কি শাঁখ বাজিয়েছিলেন। তখন উনি যখন এখান দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তো সেই শঙ্খের যে রোল, শঙ্খ রোল থেকে গ্রামটার নাম প্রথমে শঙ্খরোল, তারপরে অপভ্রংশে সাঁকরাইল হয়েছে। এটা আমার শোনা আর কি, জানি না। এমনিতে তো সাকরাইল মানে কি বলবো, শিল্পাঞ্চল। সাঁকরাইল শিল্পাঞ্চল, চটকল এলাকা। তো এখানে জেনারেলি ওই গঙ্গার পাড়ে পাড়ে, হাওড়ায় তো গঙ্গার পাড়ে পাড়ে চটকল এলাকাগুলো আছে আর কি। তো এটাও একটা চটকল, পাশে বাউরিয়া আছে, বাউরিয়াও চটকল এলাকা, তো এটাও চটকল। তিনটে চটকল এখানে, তিনটে চটকল, কিন্তু তিনটেই বন্ধ আর কি। তো একটা ছিল হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম চটকল এখানে ছিল, ন্যাশনাল জুট মিল, NJMC, আর তারপর সেটা বন্ধ হয়ে গেছে। কাছেই রয়েছে বেলভেডিয়ার মিল, সেটা আরো আগে পুড়ে গেছিল দেখে ওটার নাম এখন পোড়া মিল হয়ে গেছে। ওখানে ছোট ছোট ক্লাস্টার কিছু জিনিসপত্র রয়েছে, যেমন পেনের নিব তৈরি হয়, তারপরে হচ্ছে ওই ছাতু প্যাকেজিং হয়, এখন মোটামুটি টুকটাক শিল্পাঞ্চল রয়েছে আর কি। তারপরে আরো এগিয়ে আছে হচ্ছে মানিকপুর মিল, ডেল্টা জুট মিল, সেটা কিছুদিন আগে পর্যন্ত চলছিল, কিন্তু এখন প্রোডাকশন বন্ধ হয়ে গেছে। এই আর কি, মানে নিভে যাওয়া, হাওড়ার যে নিভে যাওয়া শিল্পাঞ্চল, সেই নিভে যাওয়া শিল্পাঞ্চলের একটা হচ্ছে সাঁকরাইল। আচ্ছা, সাকরাইল বেড়ানো আমাদের সবে শুরু হয়েছে, প্রচন্ড গরম, আমরা একটু মন্দিরের তাই ছায়া বসে বিশ্রাম নিচ্ছিলাম। আমরা আবার যাব, এক্ষুনি বেরিয়ে অন্যান্য জায়গায় দেখতে যাব। তাহলে আমাদের আপাতত আড্ডা সামান্য একটু চলুক, আমরা আপনাদের সঙ্গে ফিরে আসছি পরের গন্তব্যে গিয়ে। সুন্দর পরিবেশে ভালোই আড্ডা জমেছিল, তবে আরো অনেক কিছুই দেখা বাকি, তাই বেশিক্ষণ এখানে আর বসা গেল না। বেরিয়ে পড়েছি এখান থেকে, যাচ্ছি থানার ঘাটে। মিনিট পাঁচেকের মধ্যেই চলে এসেছি থানার ঘাটে। হাতির ঘাট থেকে খুব বেশি দূরে নয় কিন্তু। সাঁকরাইল থানাটির অবস্থান ভারী চমৎকার জায়গায়, গঙ্গার একেবারে গা ঘেঁষে, আর থানার লাগোয়া বলেই এই ঘাটের নাম হয়েছে থানার ঘাট। প্রচণ্ড গরম আজকে, তাই এখানেও গঙ্গার ঘাটে স্নানের মজা নিচ্ছে স্থানীয় কিশোরের দল। এই এলাকাটিও ভারী সুন্দর, গঙ্গার পাড় ঘেঁষে সুন্দর বসার ব্যবস্থা। এখান থেকে উপভোগ করা যায় হুগলি নদীর শোভা। শুনলাম বিকেলের দিকে এখানে ভিড় জমান স্থানীয়রা। আমারও কিন্তু মনে হলো বিকেলের দিকে এলে এই জায়গাটা সত্যি ভালো লাগবে সকলেরই। খানিক সময় থানার ঘাটে কাটিয়ে বেরিয়ে পড়লাম আমরা। এবারে চলেছি শহরের একটু ভিতরে। চলে এসেছি সাঁকরাইল জমিদার বাড়ির কাছাকাছি।
সামনেই দেখা যাচ্ছে জমিদার বাড়ির বড় তোরণ। ঢুকে পড়লাম সেই তোরণের মধ্যে দিয়ে। এসে গিয়েছি জমিদার বাড়ির একেবারে সামনে। কিন্তু এই বাড়ির অবস্থা দেখে আমি তো অবাক। নিতান্তই জরাজীর্ণ একটা বাড়ি। প্রাচীন সুবিশাল কিন্তু ধ্বংসপ্রায়। বাইরে থেকে মনে হচ্ছিল এই বুঝি বাড়িটি ভেঙে পড়বে। এখানে কেউ থাকেন কিনা বুঝতে পারছিলাম না। আশেপাশেও তেমন কাউকে দেখছি না। শ্যামলীও ঠিক জানে না বলল। সাহস করে ভিতরে ঢুকেই পড়লাম দুজনে। ঢুকেই নজরে পড়ে একটি ঠাকুর দালান। তার সামনের উঠোন এখন জঙ্গলাকীর্ণ। তবে এই ঠাকুর দালানটি দেখে মনে হচ্ছিল তার প্রাচীন ঐতিহ্যের কথা। এই জমিদার বাড়ি সম্পর্কে খুব বেশি জানতে পারলাম না, তবে শুনলাম এর বয়স নাকি প্রায় 400-র কাছাকাছি। এলাকার বিখ্যাত জমিদার ঘোষ পরিবারের এই জীর্ণ বসত বাড়িটি আজও পুরনো জৌলুসের সাক্ষী হয়ে রয়েছে। শ্যামলী ভয়ই পাচ্ছিল এখানে ঘুরতে। ওর আশঙ্কা, এত জঙ্গলের মাঝে এমন জীর্ণ একটা বাড়ি, সাপেদের আড্ডা না হয়েই যায় না। তবুও ভয়কে একটু দমিয়ে রেখেই অনুভব করছিলাম সেই ক্ষয়ে যাওয়া ইতিহাসকে। সামনেই বারান্দার এক কোণে একটি পালকি রাখা, যা অতীত গরিমার সাক্ষী। তবে তার অবস্থাও খুবই খারাপ। পরে দেখলাম এই বাড়ির পিছনের দিকে কয়েকজন থাকেন, তবে তাদের ব্যবহার অত্যন্ত খারাপ। কথা বলতে তো রাজি হলেনই না, উল্টে মারমুখী হয়ে তেড়ে এলেন সকলে। আমি তো বিভিন্ন জায়গায় ঘুরি, বিভিন্ন জমিদার বাড়ি বা রাজবাড়ির ছবিও তুলি, কিন্তু এত খারাপ ব্যবহার আর কোথাও কোনোদিন পাইনি। যাই হোক, আমরা আর কথা না বাড়িয়ে বেরিয়ে এলাম এখান থেকে। আপনারাও গেলে একটু সাবধানেই যাবেন। কাছেই চাপাতলা মোড়, এখানকার সবচেয়ে জমজমাট জায়গা। চলে এসেছি সেখানে। এই মোড়ে আছে মিষ্টির দোকান নিউ অন্নপূর্ণা মিষ্টান্ন ভাণ্ডার। নামে নিউ হলেও আসলে অন্নপূর্ণা কিন্তু বেশ ওল্ড, অর্থাৎ 100 বছরের বেশি পুরনো দোকান। এই অঞ্চলে এই দোকানের বেশ নাম ডাক। দোকানে দেখলাম মিষ্টিও আছে অনেক।
নানান রঙের মিষ্টি সাজানো শোকেসে। কিন্তু বিখ্যাত বা কোনটা জনপ্রিয় বেশি জিজ্ঞাসা করতে ওরা জানালেন এই দোকানের প্রাণহরা এবং মালাই সন্দেশ স্পেশাল। একই সঙ্গে রসগোল্লারও খুব নামডাক আছে। আমি আর রসগোল্লা খাওয়ার দিকে গেলাম না, স্পেশাল দুটি মিষ্টি খাওয়া হবে ঠিক হলো। আজ সারাদিন বেশ গরম, আবার বেশ সুন্দর গরম পড়েছে। আমি আর শ্যামলী তো ঘুরছি তার মাঝে, তো খাওয়া দাওয়া তো আছেই আমাদের, যাওয়া এবং খাওয়ায় খোঁজখবর নিয়েছিলাম এখানে এসে। শ্যামলী তো বলেইছে, তাছাড়া অন্যান্যরাও সকালে বললেন এই নিউ অন্নপূর্ণা মিষ্টান্ন ভাণ্ডার, এদের মিষ্টি এখানে ভালো, নামি দোকান। আমরা সেখানে এসেছি, সেখানে এসে দুটি মিষ্টি ওরা আমাদের সাজেস্ট করলেন সেই দুটি খাওয়ার জন্য। সেটা হচ্ছে, একটা হচ্ছে প্রাণহরা আর একটা হচ্ছে মালাই সন্দেশ। এই দুটি আমরা খাই একটু। আগে আমি মালাই সন্দেশটা খেয়ে দেখি একটু। মালাই সন্দেশের একটা বিশেষত্ব আমি দেখলাম, মিষ্টি খুব কম। এটা আমার খুব ভালো লাগলো। মানে যারা একটু সুগারের রুগী টুগী আছেন তাদের জন্য এই মিষ্টিটা কিন্তু খুব ভালো, একদম ক্যাটকেটে মিষ্টি নয়, সুন্দর একটা লেবুর গন্ধ আছে, এটা ভালো। এবার একটু প্রাণহরা খাওয়া যাক। প্রাণহরাটিও খারাপ না, এতে সামান্য গোলাপ জলের গন্ধ পাচ্ছি। আমার কিন্তু ব্যক্তিগতভাবে গোলাপ জলের গন্ধটা ভালো লাগে মিষ্টিতে, সেটাও ভালো। এটাও সাংঘাতিক মিষ্টি নয়। আমাকে বলেছিলেন দাদা, দোকানের দাদা, যে মিষ্টিগুলো খুব বেশি মিষ্টি নয়, মিষ্টি ভালো। তাহলে আপনারা যারা সাঁকরাইল বেড়াতে আসবেন তারা কিন্তু এই দোকানের থেকে মিষ্টি একটু খেয়ে দেখতেই পারেন, নিয়েও যেতে পারেন। আমি শুনেছি যে রসগোল্লা ভালো, সেটা আর খেলাম না, এই দুটো খেলাম। তাহলে আমি একটু মিষ্টি খাই, এরপরে যাবো আরও কয়েকটা জায়গাতে। শ্যামলী অবশ্য মিষ্টি খেতে চাইলো না, তবে আমি কিন্তু ওই দুটি মিষ্টি খুব ভালো খেয়েছি। দুটিরই দাম 12 টাকা পিস। মিষ্টি খেয়ে এবার আমরা আবার পথে। এবার চলেছি পাশেই রাজগঞ্জের দিকে। রাজগঞ্জে গঙ্গার ধারে আরও একটি সুদৃশ্য জমিদার বাড়ি আছে, সেই পাল বাড়িতেই যাচ্ছি আমরা। তবে সেটা আসবে সামনের পর্বে, অর্থাৎ সামনের বুধবারে। সাঁকরাইল ভ্রমণ কিন্তু শেষ হয়নি। সাঁকরাইলে এই পালবাড়ি ছাড়াও দেখার আছে আরও অনেক কিছু, খাবো আমরা এখানে। সে সব নিয়ে আসছি সামনের সপ্তাহে। আজ তাহলে এই পর্যন্তই, আবার ফিরে আসছি সামনের সপ্তাহে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন দৃশ্যকল্পের ইউটিউব চ্যানেল।